ডাকসু নির্বাচন ঘিরে কুশল বিনিময়ে প্রার্থীরা বট আইডি দিয়ে মব তৈরির শঙ্কা ছাত্রদলের। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের, বাধা পেলে প্রকাশের হুঁশিয়ারি উপাচার্যের। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, পিআর দাবি করে কোনো লাভ নেই বলছে বিএনপি। বিদ্যমান সংবিধানের অধীনে ভোটে অংশগ্রহণ নিয়ে সংশয় এনসিপির। সংবিধানে না থাকায় পিআর পদ্ধতি নিয়ে কিছু করার নেই কমিশনের, জানালেন সিইসি। নির্বাচন নিয়ে সরকার থেকে চাপ এলে ছাড়বেন পথ, কোনো ষড়যন্ত্রে বানচাল হবে না ভোট। এবং ঢাকায় পৌঁছে এনসিপি, জামায়াত ও বিএনপির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক। নির্বাচন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সার্ক নিয়ে আলোচনা। উঠেছে ৭১ প্রসঙ্গ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর শঙ্কা, বট আইডি দিয়ে সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে মব তৈরি করা হতে পারে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্র শিবির প্যানেল। ভোট নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ক্যাম্পাস জুড়ে সরব প্রার্থীরা। শনিবার দুপুরে অমর একুশে হলে কুশল বিনিময় করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ জানালেও বট আইডি দিয়ে প্রোপাগান্ডার কারণে মব তৈরির শঙ্কা তার। অনেক বট আইডি দিয়ে বিভিন্ন বক্তব্য কাট করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচারে লিপ্ত হচ্ছে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ অলরেডি হচ্ছে, সামনেও হতেই থাকবে। বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ সহ প্যানেলের অন্য সদস্যরা। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে, আমাদের বোনদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে। আমরা সবাইকে আহ্বান করছি, আসেন এই ধরনের কাদা ছড়ি আমরা বন্ধ করি। আমরা যারা প্রার্থীরা আছি, আমরা যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে শঙ্কা জানান ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। কিছু সংকট জিয়ে রাখলাম, তোমরা এগুলো নিয়ে চিল্লাচিল্লি করবা, আন্দোলন করবা, মারামারি করবা, আর আমরা বলবো যে এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচন দেওয়া যাচ্ছে না, ডাকসু নির্বাচন কিছুদিন পিছিয়ে দিতে হবে। অথবা সংঘাত সহিংসতা শুরু হয়ে গেলে তাহলে ডাকসু নির্বাচন এখন এই মুহূর্তে সম্ভব না। ডাকসু নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য। বাধা এলে সবকিছু প্রকাশ করে দেয়া হবে। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। শনিবার পর্যন্ত ৩৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন। ডাকসু ও হল সংসদের ভোট হবে আগামী ৯ সেপ্টেম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। শাকির, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থীরা উৎসবের আমেজে মেতে উঠেছেন। প্রার্থীরাও আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলেও কুশল বিনিময় সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিশ্রুতির জানান দিচ্ছেন। এই ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা কি ভাবছেন, কেমন প্রার্থীকেই বা তারা বেছে নেবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী যারা ডাকসু নির্বাচনে ভোট দেবেন। প্রথমেই যেতে যাই মোবাশ্বিরুজ্জামান হাসান, আপনার কাছে। প্রায় ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, পাশাপাশি হল সংসদ নির্বাচন। একজন শিক্ষার্থী হিসাবে ক্যাম্পাসে কি ধরনের পরিবেশ দেখছেন এবং আপনি কতটা আসলে এক্সাইটেড এখানে ভোট দেওয়ার? আচ্ছা, আপনি যদি দেখেন যে 2019 থেকে 2025 প্রায় 6 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী 9 সেপ্টেম্বর আমাদের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই
নির্বাচনটি কেন্দ্র করে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে একটি উত্তেজনা বিরাজমান রয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের এই প্রজন্মে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে তাদের অধিকাংশই প্রায় 2 বছর অথবা 3 বছর, কেউ 4 বছর আগে হচ্ছে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মতো হচ্ছে তাদের সক্ষমতা তৈরি হয়। কিন্তু দেখা যাচ্ছে তারা যে আমাদের পূর্ববর্তী যে সরকার ছিল সেই সরকারের প্রেসিডম এবং তাদের ভোটাধিকার হরণের কারণে তারা ভোট দিতে পারেনি। তো সেইটিকে কেন্দ্র করে তারা এই পর্বে এসে তাদের যে ডাকসু নির্বাচন রয়েছে, ডাকসু নির্বাচনে তারা যে ভোট দিতে পারবে এই ভোটটি নিয়ে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজমান রয়েছে। তবে সাথে সাথে আমাদের যখন তফসিল ঘোষণা হয় তার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে 2 ধরনের একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। একটি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে কি যে আসলেই কি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, এবং তার পরবর্তীতে যদি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তার পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা শিক্ষার্থীদের জন্য কি করবেন, অথবা তারা কি ধরনের ইশতেহার ঘোষণা দিয়ে আমাদের ভোটগুলো চাইতে আসবেন। এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জানাশোনা এবং তাদের মধ্যে বিভিন্ন আলোচনা হয়। আমরা যখন হলে থাকি নামাজের পরে, তারপর আমরা যখন খাওয়া দাওয়া করতে যাই ক্যান্টিনে, আমরা যখন ক্লাস করি, এখন সামনে যে আমাদের ডাকসু নির্বাচন সব এই ডাকসু কেন্দ্রকে আমাদের আলোচনা চলছে। তবে কেন আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের একটি বক্তব্য দেখেছি যে স্যার বক্তব্য দিয়েছেন যদি কেউ ডাকসু নির্বাচনে বাধা প্রদান করে তাহলে স্যার কারা বাধা প্রদান করছে অথবা কি সেগুলো ঘোষণা দিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিবেন। আসলে এই জায়গাটি আমাদের একটি সংকটের জায়গা ছিল যে আসলে ডাকসু নির্বাচন হবে কিনা। তবে ইতিমধ্যে আমরা যতই দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে আসলে সামনে ডাকসু নির্বাচন, আমরা আমাদের যে প্রত্যাশিত ডাকসু নির্বাচন সেটি আমরা পেতে যাচ্ছি। আরেকটি বিষয় কি আমাদের যদি আমাদের এই 5ই আগস্ট না আসতো আসলে আমরা যে এখন যে ডাকসুর যে আমেজ দেখতে পাচ্ছি সেটি আসলে আসতো না। কারণ আমরা দেখেছি যে প্রায় 28 বছর পরে 2019 সালে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে। তবে এই 19 সালের পর থেকে 2020 সালে যখন ডাকসুর মেয়াদ শেষ হয় পরবর্তীতে আমাদের পরবর্তী ডাকসু কখন হতো সেটি আমরা কিন্তু আমরা নির্ধারিত সময় আমরা পাচ্ছিলাম না। তবে এই পর্বে এসে আমরা আমাদের ব্যক্তিগতভাবে আমার থেকে যে চাওয়াটা সেটা যারা ডাকসুতে নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমার বিশেষ একটা চাওয়া থাকবে যে ডাকসুকে আপনারা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করেন। একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত আপনারা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আমাদের যেরকম একটি নির্দিষ্ট সময় পর পর আমাদের সেমিস্টার ফাইনাল অনুষ্ঠিত হয়, ঠিক ওরকমভাবে আমাদের যে ডাকসু নির্বাচনটিকে একটি নির্দিষ্ট সময় অন্তর আপনারা অন্তর্ভুক্ত করেন, তাহলে দেখা যাবে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 90% অপ্রাসঙ্গিকতা আছে এবং 90% কৃত্রিম সমস্যা আছে সেগুলো অটের সমাধান হয়ে যাবে। ধন্যবাদ মুবাশশিরুজ্জামান হাসান। আমরা আরেকজন শিক্ষার্থী আইভি আক্তার আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা জানি যে এবারের ভোটারদের মধ্যে অর্ধেক নারী। আপনারা নারী শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করছেন এবং নতুন যারা প্রতিনিধি আসবে তাদের কাছে আপনাদের কি দাবি থাকবে? ডাকসু ইস্যুতে কারো কাছে স্পষ্ট নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক অংশ নারী, 47% নারী ভোটার, অর্থাৎ টোটাল শিক্ষার্থীর অর্ধেক অংশ কিন্তু নারী। কিন্তু এই অর্ধেক অংশ নারী যখন বলছি অবশ্যই এটা দিয়ে শুরু করতে হয় যে আমরা জানি যে ছেলেদের জন্য 4টি হল বরাদ্দ রয়েছে, আবাসিক হল, সেই তার বিপরীতে মেয়েরা যে অর্ধেক অংশ তাদের জন্য রয়েছে কেবলমাত্র 5টি হল আবাসিক হল বরাদ্দ রয়েছে। সেই জায়গাতেই বোঝা যাচ্ছে যে কর্মকর্তারা স্পষ্ট তারা মনে করেন যে এই হলে যে তারা আসলে কর্মরত রয়েছেন নারী শিক্ষার্থীদের কাছে তারা মনে করেন যে যখন একটা সিটের ব্যবস্থা করে দিচ্ছেন তখন এটা যেন তিনিই করে দিচ্ছেন বা করুণা বা দয়া দাক্ষিণ্যের ভিত্তিতে দিচ্ছেন। সেই জায়গা থেকে নারীদেরকে যখন একটি নারী হলে ওঠে তখনও সে অসহায় কান্না করে কিংবা 5-6 মাস পরে হলে উঠতে পারেন। আবার ঠিক একইভাবেও সেটি যেন সুষ্ঠুভাবে আগামী ডাকসু সমাধান করে। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। মোল্লা তৈমুর রহমান, আপনার কাছে জানতে চাই, নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে কথা হচ্ছিল, ছেলে শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে আসলে কি বলবেন? পাশাপাশি গণরুম গেস্টরুম তো এখন নেই, তো আপনারা হলের কোন বিষয়গুলো নিয়ে আসলে এখনো আতঙ্কে বা শঙ্কার মধ্যে আছেন? আসলে কি ছেলেদের যে আমরা বলতে গেলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মূলত নিয়োজিত হয় হল কেন্দ্রিক। কারণ সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা শুধুমাত্র যারা বাইরে থাকেন তারা সাধারণত ক্লাস করতে আসেন, ক্লাস শেষে অন্যান্য যে বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে সেগুলো করে সাধারণত বাড়িতে চলে যান। কিন্তু সাধারণত হলে যে শিক্ষার্থীরা থাকেন তারা সবসময় ক্যাম্পাসের ভিতরেই থাকার একটা টেন্ডেন্সি থাকে এবং এখানে ঘোরাফেরা, এখানে চলাফেরা এবং বাংলাদেশের রাজনীতির একটি বড় অংশ আপনারা দেখতে পারবেন যে হল কেন্দ্রিক নিয়োজিত হয়। সেক্ষেত্রে ধরেন যে বড় পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো থাকে তাদেরকে প্রোটোকল দেওয়া বা তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে তার যে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা থাকে তারা ম্যাক্সিমাম দেখা যায় কি ঢাকা বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক কি এখন তো সেটি নেই, আপনারা কেন আবার সেটি আশঙ্কা করছেন? এখন বিষয় হচ্ছে কি যে এটা একটা স্লো পয়জনের মতো।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের যে সিচুয়েশন ছিল এবং যে প্রিভিয়াস যত রেজিমগুলোই ছিল, কোনো না কোনোভাবে দেখা গেছে যে তারা শিক্ষার্থীদের ব্যবহার করে, শিক্ষার্থীদের দুর্বলতাকে ব্যবহার করে এবং তাদের যে আর্থিক অসচ্ছলতা এই অবস্থাটাকে ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই শিক্ষার্থীদের ব্যবহার করেছে এবং তাদের উপরে নির্যাতন চালিয়েছে এবং তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে তাদের উপর নির্যাতন চালিয়েছে। এবং এমনও বলা যায় যে এক্ষেত্রে শিক্ষক রাজনীতিও বেশ গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে। যেমন হল প্রভোস্ট এবং হাউস টিউটর যারা থাকেন তারা সাধারণত দেখা যায় কি যে সরকারের যে দল থাকে সেই দল থেকেই বা তাদের সাপোর্টে যারা থাকবে এরাই সাধারণত হাউস টিউটর এবং প্রভোস্ট হয়ে থাকেন। এরা করে কি যে শিক্ষার্থীরা যদি এমন কোনো দাবি করে বসে বা এমন কোনো কার্যক্রম করে বসে যেটা সরকারের সাথে অ্যালাইন করে না, সেই বিষয়গুলোকে ওই হাউস টিউটর এবং প্রভোস্ট এরা ওই তাদের যে ছাত্র সংগঠন আছে, যেমন আগে ছাত্রলীগ ছিল, তাদেরকে এমনভাবে বলে দেয় যে এই ছেলেটা কিন্তু এই কাজটা করছে, আপনারা ব্যবস্থা নেন। তখন ওই কর্তৃপক্ষ থেকেই তাদেরকে পুলিশে তুলে দেওয়া, তাদেরকে টর্চার করা এবং তাদের একাডেমিক লাইফ নষ্ট করা, তাদেরকে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা সহ অনেকগুলো কাজ করে থাকে। এই যে ট্রমা, এবং এটা আলটিমেটলি স্লোলি এবং শিওরলি এই ধরনের হওয়ার যে একটা টেন্ডেন্সি বা শঙ্কা, এ থেকে শিক্ষার্থীরা বের হতে পারে না। কারণ এমনও ইতিহাস আছে, আমি নিজেই এর ভুক্তভোগী ছিলাম। 2022 সালে ছাত্রলীগের গণরম গেস্টরুমের শিকার হয়েছিলাম। আমাদের শাকির ভাই ছিলেন ওই সময়ে, তিনি এই জিনিসটাকে এবং সময় টিভির মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হয়েছিল এবং তার থেকে আমরা একটা প্রতিকার পেয়েছিলাম। তো আমরা চাই না যে ওই কালচারটা আবার ফেরত আসুক। কারণ আরেকটা জিনিস এখানে তুলে ধরতে চাই যে যখন ডাকসু হয় এবং যখন নির্বাচন হয় এবং নির্বাচন এবং ডাকসুর মধ্যে একটা বিষয়ে কমন থাকে যে সেন্ট্রাল যে পার্টি তারা এই ডাকসুকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় হল এবং শিক্ষার্থীদেরকে সবসময় একটা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে চায় এবং এই নিয়ন্ত্রণ থেকে আমরা বের হতে চাই। অধিকারের প্ল্যাটফর্ম যেটি হোক। আমাদের সঙ্গে আরেকজন আছেন সুমাইয়া আক্তার। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, অনেক প্রার্থী, এবার আমরা প্রার্থীর ছড়াছড়ি দেখছি, আসলে কি ধরনের প্রার্থীকে বেছে নেবেন? প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়াটা কি? জি, আপনি জেনে থাকবেন যে গত যত ডাকসু নির্বাচন হয়েছে, যারা পদপ্রার্থী যারা জয়লাভ করেছে তারা এমপি মন্ত্রী পর্যায় পর্যন্ত জাতীয় নির্বাচনে যায়। কিন্তু ডাকসু যে কারণে হচ্ছে শিক্ষার্থীর যে দাবিগুলা, শিক্ষার্থীর চাওয়াগুলা, এগুলো আসলে অপূর্ণই থেকে যায়। আমরা এখন সাধারণ শিক্ষার্থী হিসেবে যেটা চাচ্ছি যে আমাদের যে দাবিগুলা, এগুলো ডাকসুর যারা পদপ্রার্থী যারা জয়লাভ হবে এবং তারা সেই ভিসি স্যার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এগুলা আমাদের পূর্ণ করে দিয়ে যাবে এই দাবিগুলা, এবং বিচক্ষণতার সহিত এই দাবিগুলো পূর্ণ করবে। এবং হচ্ছে যে এই যে ভাই বলছিল যে ভিপি নির্বাচন বা হচ্ছে ডাকসু নির্বাচন আমাদের যে কারণে হচ্ছে, এটা যেন প্রত্যেক সময় অবধারিত থাকে। এবং আপু যেটা বলছিল ওনার সাথে একটু অ্যাড করতে যাচ্ছি যে শিক্ষার্থীর একটা নিরাপত্তা, নারী শিক্ষার্থীর নিরাপত্তা নিয়েও আমাদের কথা তুলতে হবে। যারা এই জিনিসটা আমাদের পূর্ণ করে দিতে পারবে, এই জিনিসগুলো দেখবে, তাদেরকে আমরা ভোট দিব। এবং ভাইয়ের সাথে আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি যে এই যে গেস্টরুম গণরুম কালচার, এই রাজনীতি যেন আরো ফিরে না আসুক, এমন ধরনের প্রার্থী আমরা চাচ্ছি ডাকসু নির্বাচনে। চারজনকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকেও। আমরা আগামী পর্বে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হয়েছেন তাদের ইশতেহার, তাদের ভাবনা জানবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের ভাবনাগুলো জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ভোটের সময় প্রার্থীকে দেখতে চায় দেশের মানুষ, তাই পিআর দাবি করে কোনো লাভ নেই বলে জানিয়েছেন বিএনপি নেতারা। জনগণের আকাঙ্ক্ষা না বুঝলে সেই দল টিকবে না বলেও জানান তারা। বৈষম্য কমিয়ে অধিকার প্রতিষ্ঠার সময়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টায় হতাশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব। মিছিল আর স্লোগানে মুখরিত রাজপথ। দীর্ঘ 9 বছর পর জামালপুর জেলা বিএনপির সম্মেলনে বাড়তি উচ্ছ্বাস নেতাকর্মীদের। শনিবার সম্মেলন উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের মানুষ পিআর নয়, ভোটের সময় প্রার্থীকে দেখতে চান। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর মানুষ খায়ও না, পরেও না, বিশ্বাসও করে না। এদিকে 5 বছর পর অনুষ্ঠিত হয় কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতির দাবি করে কোনো লাভ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব দলকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।
ডিআরইউতে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে দল জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে না সে দল টিকবে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে আওয়ামী দুঃশাসনের সমাধান রাতারাতি সম্ভব নয়। বিএনপি যখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তখন বিষয়গুলো ভিন্ন খাতে নিয়ে দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপির জনসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ বিএনপির সদস্য হতে পারে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দেশটির দূতাবাসে বৈঠক করেছেন এনসিপি, জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে। সার্ক কার্যকর আগামী নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে ৭১ প্রসঙ্গ। কাল প্রধান উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব। এদিন পাকিস্তান দূতাবাসের আমন্ত্রণে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপি ও জামাত ও বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে নেতারা জানান, ভারতের বাধা এড়িয়ে সার্ক কার্যকরের উপায়, প্রতিরক্ষা সহযোগিতা, আগামী নির্বাচন ও ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী। গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। রোববার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ সহ ৫-৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন ২ জন। পুলিশ জানায়, দুপুরে ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে ধর্মপাশার কান্দাপাড়া থেকে মহেশপুর গ্রামে যাচ্ছিলেন ৫ যাত্রী। হাওর পাড়ি দেওয়ার সময় ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এ সময় মাছ ধরার নৌকার চালক সহ ৩ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুসরাত ও শামসুদ্দিন নিখোঁজ হন। এই ঘটনায় আহত বাবুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে সুনামগঞ্জে বাস ডোবায় পড়ে ১৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ২০ জন। পানিতে ডুবে নিখোঁজ হন আরও ১ যাত্রী। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদিকে সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ডোবায় পড়ে ১৫ যাত্রী আহত হন। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ে।